বাবার নির্দেশ মতো খালার কাছে মাপ চেয়ে ঘরে এলো। ঘরে আসতেই বিনতে জিজ্ঞেস করলো, আচ্ছা, খালার সঙ্গে এত ঝগড়া কেন করলে শিশির? শিশির এমনিতেই রেগেছিল। রাগের সময় লোকের ভালো কথাও ওর কাছে খারাপ লাগে। বিনতিকে বলল, তুমি চুপ করে না থাকলে এখন কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ঘটাবো। বিনতি চুপ করে রইল, আর কথা বাড়ালো না। শিশিরের রাগে গা জ্বলছে। এত ঝগড়াঝাটির পর মাপ চাইতে হলো ভণ্ড মহিলার কাছে। শেষ পর্যন্ত উনিই জিতে গেল। সারা রাত মেজাজ খারাপ নিয়ে কাটালো, ভালো করে ঘুমালোও না। বিনতি একবার জেগে দেখল শিশির পায়চারি করছে। বলল, শিশির ঘুমাও, মাথা ঠান্ডা করো। শিশির দাঁতে দাঁত চেপে বলল, তুমি চুপচাপ ঘুমাও, না হলে মেরে মুখ ভেঙে দেব, তারপর তোমাকেও ডাইনির মতো লাগবে। বিনতি নিঃশব্দে হেসে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে শিশিরকে ঘুম থেকে উঠে বিনতি দেখতে পেল না। ভাবল রেগে মেগে হয়তো বাইরে গিয়ে থাকছে, কিন্তু ঝামেলা ঘটল অন্য জায়গায়। সাদা সিধা ভালো মানুষ বুয়া এসে জানালেন তিনি আর এই বাড়িতে কাজ করবেন না। শিরিন আকাশ থেকে পড়লেন। বুয়া ওদের সঙ্গে কাজ করছে প্রায় 14 বছর ধরে। বুয়া কেঁদে কেটে যা বলল তার সারমর্ম এই যে এই বাড়িতে তার কোনো সম্মান নেই। ছোটবেলা থেকে শিশির তুষারকে ছেলের মতো দেখেছে, তবুও এই বাড়ির লোক তাকে ভালো চোখে দেখেনি। সে এই বাড়িতে আর কাজ করবে না। শিরিন বুঝল যে এর পিছনে শিশির আছে। শিওর হবার জন্য বিন্তিকে জিজ্ঞেস করলো, শিশির ঘরে নেই তাই না? হ্যাঁ, সকালে কোথায় যেন বেরিয়ে গেছে। দেখেছো বদমাইশটার অবস্থা? কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। শিরিন আর বোঝাতে গেল না। এমনিতেই ব্যাপারটাই বিনতি আছে। ওর খারাপ লাগবে ফিরোজার কথা শুনে, তাই চুপ করে রইল। বুয়াকে অনেক বুঝিয়েও লাভ হলো না। ঝামেলার আভাস পেয়ে ফিরোজা ঘর থেকে এলেন। এসে বুয়ার মরা কান্না দেখে শিরিনকে বললেন, কাজের লোকরে লাই দিলে যা হয়, এসব মানুষরে রাখতে হয় পায়ের কাছে। বুয়া আরও ক্ষেপে গেলেন। লেগে গেল ফিরোজার সঙ্গে। বুয়াও বিনতির সামনে ফিরোজার চুরির কাহিনী তুলে ধরল। ফিরোজাও মার মুখী হয়ে গেছে, হাত উঁচিয়ে গেছেন বুয়াকে মারতে। বুয়া আরও চেঁচামেচি শুরু করলো। আশেপাশের ফ্ল্যাটের লোকজনও চলে এলো। লোকজন দেখে বুয়া বলল ফিরোজা তার গায়ে হাত তুলেছে। সেটা শুনে কেউ কেউ আবার পুলিশ ডাকতে চাইল। অবস্থা বেগতিক দেখে শিরিন বলল, আপা, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, বড় ভাইজানের বাসায় গিয়ে থাকো। টাকা পয়সা যা লাগে আমি দিব। ফিরোজা কাঁদো কাঁদো গলায় বললে, সামান্য বান্দি শান্তির জন্য তুই আমার বাড়ি থেকে বের করে দিতেছস? না, আমার সংসারে ঝামেলা এড়াতে। আর তোমারও তো বয়স হয়েছে, স্বভাবগুলা পাল্টাও। আমি তো বোন দেখে এতকাল চুপ ছিলাম। ছেলেরা বড় হয়েছে, ওদের মুখে লাগাম নাই, তাই তারা চুপ থাকে। ফিরোজা কাঁদতে কাঁদতে বিদায় নিল। বিনতি এগিয়ে যেতে গেলে এমনভাবে তাকালো যে চোখ দিয়ে ভস্ম করে দিবে। শিশির বাড়ি ফিরে আয়েশ করে নাস্তা করলো। শিরিন বলল, আমার বোন চলে গেছে, এখন শান্তি। শিশির খেতে খেতে বলল। হুম। তারপর বিনতিকে ডেকে বলল, তোমরা দুজনেই তো ভাব করো, কেউ কাউকে সহ্য করতে পারো না, কিন্তু আজ তো অন্য কাহিনী দেখলাম। বিনতি বুঝতে না পেরে বলল, বুঝলাম না চাচি। কাল আপা তোমাকে নিয়ে দুটো নেগেটিভ কথা বলেছে, তাতে এত সব কাহিনী এখন বুঝছো? বিনতি অবাক চোখে শিশিরের দিকে তাকালো। শিশির তখনও খেতে ব্যস্ত। শিরিন বলল, কাল যেন আমার বুয়া ঠিক সময় আসে বিনতি। শিরিন চলে যাবার পরও বিনতি শিশিরের দিকে তাকিয়ে রইল। শিশির চোরা চোখে একবার বিনতিকে দেখল,
মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে দিয়ে এসব কেন করাচ্ছ? এই মেয়েটা এখন প্রশ্ন করে করে মেরে ফেলবে তো। তুমুল ঝগড়াঝাটি এক ফোঁটাও দেখতে না পারা অসভ্য বেয়াদব মেয়েটার জন্য শিশিরের বুকে এক সমুদ্র ভালোবাসার জন্ম নিল। এও কি হয়? মেয়েটাকে শিশিরের ভীষণ ভালো লাগে। বারান্দায় বসে আনমনে ডায়েরিতে কিসব যেন লিখে আজকাল। শিশিরের খুব জানতে ইচ্ছে করে সেখানে কি লেখা হয়। সেখানে কি মেয়েটা নিজের কথা লেখে? শিশিরের কি জায়গা হবে কোনোদিনও সেই ডায়েরির পাতাগুলোতে? শিশির বিন্তির প্রেমে পড়েছে। প্রেমটা হুট করে হয়নি সিনেমার মতো, হঠাৎ এসে বুকে কাঁপুনিও জাগায়নি, বরং দিনে দিনে একটু একটু করে প্রেমে পড়েছে। শুরুটা কিভাবে হয়েছিল সেটাও মনে পড়ে না, শুধু এইটুকু জানে যে তর্কে জিতে যাওয়া ঠাস ঠাস কথা বলা বয়সে একটু বড় মেয়েটাকে শিশির এখন ভালোবাসে। ভালোবাসা হয়েও ব্যাপারটা বড্ড জ্বালার হয়ে গেল। ইচ্ছে করে সারা দিন তাকিয়ে তাকিয়ে দেখতে। দিনের বেলা সেটা সম্ভব না হলেও রাতের বেলা সম্ভব হয়। শিশির রাত জেগে ড্রিম লাইটের আলোয় বিন্তিকে দেখে। একদিন অবশ্য ধরাও পড়ে গেল। বিন্তি জেগে উঠে বলল, কি হয়েছে, তাকিয়ে আছো কেন? শিশির ভারী লজ্জা পেল, সেই সঙ্গে অপ্রস্তুত হলো। বলল, কই তাকিয়ে আছি? ঘুম ভেঙে গেছে তাই চোখ খুলে রেখেছি। ও, কেন, তুমি ভাবছিলে আমি তোমাকে দেখছিলাম? না, তা ভাববো কেন? হ্যাঁ, সেটা ভাবতে যেও না। আমি যেমন নাটোরের কাঁচাগোল্লা না, তুমিও তেমনি বগুড়ার দই না। বিন্তি হেসে ফেলল, বলল, রাত বিরাতে তোমার তো দেখছি ঝগড়া করার মুড আছে ভালোই। বিন্তি পাশ ফিরে শুয়ে পড়ল। শিশিরও পাশ ফিরল। অপেক্ষা করল কখন বিন্তি এদিকে ফিরবে। অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়ল। শিশিরের আজকাল আর বাইরে যেতেও ভালো লাগে না। বন্ধু বান্ধব আড্ডা সব বিরক্ত লাগে। বাড়িতে থাকলেও সারাদিন যে বিন্তির চোখের সামনে থাকে এমন না। মায়ের সঙ্গে থাকে কিংবা নিজের কাজে ব্যস্ত থাকে। আজকাল আবার পড়াশোনাও করছে। এত পড়ে কি লাভ কে জানে? আর পড়াশোনার বা এত কি দরকার কে জানে? সকালে ঘুম থেকে উঠে আজ বিন্তিকে দেখতে পেল না। আজ ছুটির দিন। ছুটির দিনে বাড়িতে বাবাও থাকে দুপুর পর্যন্ত। শিশির ডাইনিং টেবিলে খেতে বসে জিজ্ঞেস করলো, আজ বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগছে, বাকিরা কোথায়? শিরিন বলল, বিন্তিকে খুঁজছিস? ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? ওর ইউনিভার্সিটিতে গেছে, কি যেন কাজ আছে। শিশির অবাক গলায় বলল, আমাকে তো কিছু বলে গেল না। তোকে আবার কি বলে যাবে? শিশির আমতা আমতা করে বলল, আমাকে বললে আমিও যেতে পারতাম, একা যাবার দরকার ছিল না। একা নয় তো, তুষারও গেছে। শিশিরের মাথায় আগুন জ্বলে উঠল সঙ্গে সঙ্গে। তুষারকে নিয়ে গেল, অথচ ওকে একবার বলল না পর্যন্ত। শিশির না খেয়ে উঠে গেল। শিরিন ডাকাডাকি করলেও পাত্তা দিল না। ঘরে ফিরে সঙ্গে সঙ্গে বিন্তিকে ফোন করলো। বিন্তি ফোন তুলল না। শিশির একবার দুবার না পুরো ২৬ বার ফোন করলো। ২৭ বারের ফোনটা তুলে বিন্তি বলল, কি হয়েছে শিশির? বিন্তির গলায় আতঙ্কের ছাপ। এতবার ফোন দেখে ভাবল বাড়িতে কিছু একটা ঘটেছে। শিশির দাঁতে দাঁত চেপে বলল, তোমার বাইরে যেতে হবে সেটা আমাকে বললেই পারতে, আমি তো বাড়িতে বসেই থাকি। কেন, কি সমস্যা? তুষার আছে তো আমার সঙ্গে। শিশির কোনো কথা খুঁজে পেল না, বলল, তুষারের পড়াশোনা আছে না, ও তো ব্যস্ত থাকতেই পারে। ও ব্যস্ত ছিল না, থাকলে বলতো। ব্যস্ত না থাক, পড়াশোনা তো আছে। পড়াশোনা তো সব আলমারিতে ভরে রেখেছে দেখছি, আজ বাসায় আসুক। বিন্তি অবাক গলায় বলল, ঘুম থেকে উঠে কি সব আবোল তাবোল কথাবার্তা বলছো? তুষার কতটা পড়ুয়া ছেলে তা আমি জানি না?
একদম তর্ক করবে না। আর তোমাকে এতবার কল করতে হলো কেন? নিশ্চয়ই ফোনটা সাইলেন্ট ছিল। যদি ফোন সাইলেন্টই রাখবে তাহলে ফোন চালানোর কি দরকার? বিন্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, বাকিটা বাসায় এসে শুনবো। ঝগড়া আপাতত মুলতবি রাখো। বাসায় এলে এখান থেকেই শুরু করব। শিশিরের মেজাজ খারাপ হয়ে গেল। রাগী গলায় বলল, ফোন রাখো ফাজিল মেয়ে। বলে নিজেই ফোনটা কেটে দিল। সারাদিন শিশিরের সময় কাটল বিরক্তির মধ্যে। এর মধ্যে শিরিনকে গিয়ে তুষারের নামে একগাদা নালিশ করে এলো। তুষার একদমই পড়াশুনো করে না, শুধু আড্ডা দিয়ে বেড়ায়। এরকম তো আর চলতে দেওয়া যায় না, সব কিছুর একটা লিমিট আছে। শিরিন সন্দিহান গলায় বলল, তুষারের পড়াশোনা নিয়ে তোর এত চিন্তা? একটা দায়িত্ববোধ থেকে বলছি। পড়াশোনার জন্য এত টাকা খরচ করছে অথচ পড়ছে না। এসব কি? ও শাসন দরকার। আচ্ছা। মায়ের সঙ্গে কথা বলে এসে কিছু সময় গান শোনার চেষ্টা করলো। পছন্দের গান যেগুলো দিনে 10 বার শুনলেও বিরক্ত হয় না, সেগুলো শুনে আজ মেজাজ খারাপ হলো। এসব কি লিরিক্স, লজিকলেস যত সব গান। এরপর মুভি দেখার চেষ্টা করলো, সেখানেও আর এক দফা মেজাজ খারাপ হলো। নায়ক নায়িকার মাখো মাখো প্রেম, অথচ নায়িকার বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে ঠিক করেছে। পরিচালক এসব কি জিনিস বানাচ্ছে? দুটো মানুষের প্রেমের মধ্যে বাবাকে ভিলেন বানানোর কি দরকার? বাবা থাকবে তার জায়গায়, সেখানেও মেয়ের প্রেমের বিষয় নাক গলাবে। রেগে মেগে পরিচালককে গালাগাল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল। মোট কথা বিন্তির জাল অন্য জায়গায় দেখাচ্ছে। এভাবে দুপুরটা কেটে গেল। বিন্তির কাছে দ্বিতীয়বার ফোন দিতে সংকোচ হচ্ছে, তাই ফোন করলো তুষারকে। তুষার ফোন তুলে ব্যস্ত গলায় বলল, এখন খাচ্ছি, পরে ফোন দিচ্ছি। বলেই সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। মেজাজ যেটুকু ভালো ছিল সেটুকু খারাপ হয়ে গেল মুহূর্তেই। ঠিক তখনই মেসেঞ্জারে তুষার কয়েকটা ছবি পাঠালো, যেখানে ও বিন্তি আর একটা মেয়ে খাচ্ছে। বিন্তি আবার সেলফিতে হাসি মুখে পোজ দিচ্ছে। শিশিরের গা জ্বলে যাচ্ছে। খেতে গিয়ে এত ছবি তোলারই বা কি আছে? আর বিন্তির সঙ্গে তো ওর একটাও সেলফি নেই। ঝুম্পাকে দেবার জন্য যেটা তুলেছিল সেটাও তো ডিলিট করে দিয়েছিল। আর তুষারের সঙ্গে এত ছবি থাকবে কেন? শিশিরের সারা দিনটাই খারাপ গেল। বিকেল হবার পর মাকে গিয়ে বলল ওদের খোঁজ নিতে। শিরিন বলল, খোঁজ দিয়ে কি হবে? কাজ শেষ হলে চলে আসবে। শিশির এবার মায়ের উপর মেজাজ দেখাতে শুরু করলো। বলল, তুমি এমন কেয়ারলেস হয়ে থাকলে সংসার রসাতলে যাবে। তুমি না বিন্তির শাশুড়ি, এত প্রশ্রয় কেন দাও? প্রশ্রয় কখন দিলাম? দিচ্ছ তো, একটু কঠিন হও। ওই সিরিয়ালগুলো দেখে অন্তত শিখো। তুই একটু শেখ, তাতেই হবে। আমার শিখতে হবে না। এত প্রশ্রয় দিও না, মাথায় উঠে শেষমেশ পায়খানা করবে, দেখে নিও। শিরিন স্তম্ভিত হয়ে গেল। এসব কি কথাবার্তা? ছি! রাগী গলায় বলল, অশিক্ষিত মূর্খ কি আর গায়ে লেখা থাকে? কথাবার্তায় বোঝা যায়। আমি মূর্খ? মূর্খ না বলে কি বলবো? পাগল? পাগলও তোর চেয়ে ভালো। মেনে মুখ ভেঙে ফেলবো। ফাজিল কোথাকার। শিশির কিছুক্ষণ রাগে ফোঁস করে ঘরে চলে গেল। তুষার ফিরে এলো সন্ধ্যার দিকে। বিন্তি আসেনি, ওর বন্ধুর কাছে থেকে গেছে। বন্ধু জোর করায় শিরিনকে ফোন করে পারমিশন নিয়েছে। শিশির কিভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারল না। কিছু সময় তুষারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বেরিয়ে গেল। শিশির জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? বিন্তি সেমরিটাকে আনতে। শিশির অবাক চোখে একবার শিশিরের দিকে তাকালো, মায়ের দিকে তাকালো। শিরিন বলল, না, কোথাও যাবে না। ও থাকুক যেখানে ইচ্ছা। শিশির শুনল না, চলে গেল। শিশির যাবার পর তুষার বলল, ও তো জানেই না ভাবি কোথায় আছে। শিরিন বলল, মাথা পুরোপুরি গেছে।
এমন বউ পাগল ছেলে আজ অব্দি একটাও দেখিনি। এইদিকে বিন্তি যে বন্ধুর সঙ্গে দেখা গেছে ওর নাম রুচি। রুচি ওর খুব কাছের বন্ধু না, হলে একই রুমে একসঙ্গে থেকেছে। দূরের বন্ধু যেমন বলা যায় না, তেমনি কাছেরও বলা যায় না। রুচি বিন্তিকে আন্তরিকতা দেখিয়ে রেখেছে, বিন্তিরও ভালো লেগেছে। রুচির এখনও বিয়ে হয়নি, একটা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে কিছুদিন আগে। সারাদিন অনেক ভালো ভালো কথা বললেও বাসায় ফিরে বিন্তিকে জিজ্ঞেস করলো,